Hello friends, welcome to my YouTube channel Knowledge A to Z. Welcome to next video from Knowledge A to Z. আমি কৃষ্ণেন্দু। তো আমরা অলরেডি আগে যেগুলো পড়ে নিয়েছি প্রথম চ্যাপ্টার এবং তারপরে যে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেগুলো পড়ে নিয়েছি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, আমাদের ভিটামিনস, এ সমস্ত সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি। আমরা যে নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কোষ। কোষ, এই কোষ কি, কোষ কী কী নিয়ে গঠিত তা আমরা ধাপে ধাপে জানবো। এই যে কোষ, একটা কোষের ভিতরে কি কি রয়েছে, আমাদের বডি, আমাদের দেহ যেরকম গঠিত, হাত পা মাথা এই সমস্ত নিয়ে, তো একটা কোষ কি কি নিয়ে গঠিত। একটা কোষ আমাদের যে আমাদের দেহের গঠনগত কার্যগত, আমাদের শরীরের গঠনগত কার্যগত একক যে কোষ, সেটা কিভাবে কাজ করে, হ্যাঁ, সে সম্বন্ধে আমরা আজকে পড়ব। তো আসি প্রথমে কোষের আবিষ্কার। তার আগে আমি জেনে নেই যে কোষটা কি। তো একটা বাড়ি, একটা পাকা বাড়ি যেমন গঠিত হতে ইট, বালি, সিমেন্ট এই সমস্তর প্রয়োজন হয়, তেমনি আমাদের দেহ গঠিত হতে কি হয়, এরকম কোষের প্রয়োজন হয়। এদের কি হয়, আমাদের রাজমিস্ত্রিরা কি করে না, ইটগুলিকে এরকম থাকে থাকে সজ্জিত করে একটা পাকা বাড়ি তৈরি করে। সেরকম আমাদের দেহ যদি দেখা যায়, আমাদের দেহ কি হয়, আমাদের দেহ এরকম ছোট 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 কোষ নিয়ে গঠিত, অসংখ্য কোষ নিয়ে গঠিত। আমাদের এই যে হাত পা মাথা আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা কিভাবে বুঝবো, আমাদের যে হাত পা মাথা সমস্ত জায়গা, আমাদের সমস্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই ছোট ছোট কোষ দ্বারা গঠিত। এই কোষ আবিষ্কার হলো কিভাবে সেটা সম্বন্ধে একটু জেনে নেই। আবিষ্কার বলতে গেলে কোষ তো আমাদের আবিষ্কার ভাই কি, কোষ তো আমাদের আগে থেকেই ছিল, তো আমরা কোষ সম্বন্ধে জানলাম কিভাবে সেটা সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথমে বিজ্ঞানী রবার্ট হুক তিনি একটা কর্কের, হোমিওপ্যাথি যে শিশি হয় তার মুখে যে একটা কর্ক মতো লাগানো থাকে, যাতে না ওষুধ বাইরে বেরিয়ে চলে যায়। তো এই কর্কের একটা ছিপির তাকে প্রস্থচ্ছেদ নিলেন। প্রস্থচ্ছেদ মানে কি, এরকম করে গোল করে কেটে নিলেন। কেটে নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখলেন। মাইক্রোস্কোপের তলায় তিনি কি দেখলেন না, ওইগুলো কি এরকম ছকোনা অনেক অংশ নিয়ে গঠিত। তিনি বললেন, বাবা, কর্কের ছিপি সেটা আবার এরকম ছোট ছোট অংশ নিয়ে গঠিত। তিনি এটা নিয়ে আবার দেখলেন যে হ্যাঁ, সব কর্কের ছিপি তো এরকম গঠিত। তখন কি করলেন, তিনি এগুলোর নাম দিলেন কি, সেল বা কোষ। এবারে কোষের আবিষ্কার শুরু হয়ে গেল। তো তিনি দেখলেন যে কর্কের ছিপি এরকম নিয়ে গঠিত। তারপরে বিজ্ঞানী রবার্ট ব্রাউন তিনি দেখলেন যে না, এখানে শুধু এরকম এরকম ছকোনা যে অংশগুলো, যে কোষগুলো, এগুলো দিয়ে গঠিত নয়, তার ভেতরে আবার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এরকম গোল মতো। তিনি বললেন, ও বাবা, এর ভেতরে একটা গোল মতো অংশ থাকে। এটার নাম দিলেন তিনি নিউক্লিয়াস। এটা তিনি প্রথম দেখলেন, যে নিউক্লিয়াস দেখলেন কে প্রথম, রবার্ট ব্রাউন। এরপরে বিজ্ঞানী দুজারদিন তিনি দেখলেন কি, হ্যাঁ, ছকোনা একটা জিনিস থাকে, তার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, সেটা তিনি দেখলেন। পরবর্তীকালে তিনি দেখলেন যে ও বাবা, ছকোনার এর মধ্যে শুধু নিউক্লিয়াস নয়, আরও কিছু থাকে। এখানে এক ধরনের জেলির মতো পদার্থ থাকে। তিনি এটার নাম দিলেন কি, সার্কোড। বিজ্ঞানী এটার নাম তুলে দিলেন সার্কোড। এরপরে বিজ্ঞানী পার্কিনজি তিনিও দেখলেন যে আচ্ছা, জেলির মতো অংশ থাকে। তিনি কী করলেন, সেটার নাম দিলেন সাইটোপ্লাজম। তিনি এটার নাম দিলেন, সাইটোপ্লাজম না, এটার নাম দিলেন প্রোটোপ্লাজম। কী হয় এটা মনে রাখবে, পার্কিনজির প্রোটোপ্লাজমের ঠিক আছে। আর প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের যে কী পার্থক্য সেটাও আমরা বলবো। আমরা তো অনেকেই বলে যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম একই জিনিস, না, একই জিনিস নয়, আমরা পরে বলবো। তার আগে প্রোটোপ্লাজম, তিনি এটার নাম কি দিলেন, প্রোটোপ্লাজম। পরবর্তীকালে বিজ্ঞানী স্লাইডেন এবং সোয়ান কোষ তত্ত্ব প্রবর্তন করেন। কোষ তত্ত্বটা কি, তারা কি বললেন যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। কি ভাই, গঠনগত কার্যগতটা কি, গঠনগত দুই হচ্ছে কার্যগত একক। কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। গঠনগত কি, আগেই বলেছি যে প্রত্যেকটা জীবদেহ এরকম ছোট 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 কোষ দ্বারা গঠিত।
প্রাণী কোষগুলোর আকার হয় এরকম গোল, উদ্ভিদ কোষগুলোর আকার হয় ছকোনা। তো তিনি কি দেখেছিলেন, আমাদের রবার্ট হুক তিনি দেখেছিলেন উদ্ভিদ সেল, আমাদের প্ল্যান্ট সেল, তিনি ওই জন্য ছকোনা দেখতে পেয়েছিলেন। প্রাণী কোষগুলো কি হয় এরকম গোল আকৃতির হয়। তা প্রত্যেকটা আমাদের যে গঠনগত একক বলা আছে কেন, গঠনের জন্য যে ছোট ছোট, যেমন একটা বাড়ির গঠনগত একক কি ইট, বালি, সিমেন্ট, সেরকম আমাদের দেহের গঠনগত এককটা কি না সেল, মানে অনেক সেল দ্বারা আমাদের দেহ গঠিত। কার্যগত একক কি, আমরা যে হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলছি, এগুলো অ্যাকচুয়াল কারা করতেছে, এরা কি আমরা করছি না, এগুলো কি হচ্ছে না সেল বলতে কি, আমাদের মাথা ধরো আমাদের হাতটা করছে, হাতটা এখানে ধরো আমার মুখ কথা বলছে, মুখটা কি দিয়ে গঠিত, কোষ দ্বারা গঠিত, তাই কাজটা কে করছে, কোষ করছে, ঠিক আছে। তাই কার্যগত একক হলো আমাদের সেল। আমাদের দেহের সমস্ত কার্য, আমাদের যে বিপাক হচ্ছে, বিপাক মানে কি, আমরা যে খাদ্য খাচ্ছি, সকালবেলা পটি যাচ্ছি, সেই সমস্ত কাজ কে করছে, সেল করছে, কোষ করছে। তাই এটা হচ্ছে আমার জীবদেহের গঠনগত কার্যগত একক হলো কোষ। আর 2 নম্বরে তিনি কি বললেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে তিনি কি বললেন না, প্রত্যেকটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। আমাদের দেহে কটা কোষ থাকে, অসংখ্য কোষ থাকে আমাদের দেহে, তাহলে একাধিক কোষ থাকে। এরকম এককোষী প্রাণী অনেক আছে, কিছু কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে এককোষী প্রাণী। যেরকম আমরা আসি যে আমাদের করোনা ভাইরাস একটা কোষ আছে তার দেহে, ঠিক আছে। সেরকম ইউগ্লিনা, এরকম অনেক প্রাণী আছে যাদের দেহ একটি কোষ দ্বারাই গঠিত, তারা হচ্ছে মাইক্রোস্কোপিক। একটা মজার জিনিস, আমরা একটা কোষকে সবসময় দেখতে পাই, সেই কোষটার নাম কি বলতে পারবে তোমরা, সেটা হচ্ছে ডিম। ডিম, এটা ডিমের ভেতরে কি থাকে, কুসুম থাকে, আর কি থাকে না একটা থলথলে জেলির মতো পদার্থ থাকে, থলথলে জেলির মতো পদার্থ থাকে। বাইরে কি থাকে, একটা শক্ত আবরণ থাকে, ঠিক আছে, বাইরে একটা কি থাকে, শক্ত আবরণ থাকে, আর ভেতরে একটা দেখবে পাতলা মতো আবরণ থাকে, একটা পাতলা মতো আবরণ থাকে, বাইরে শক্ত আবরণের ভিতরে ভেতরে একটা পাতলা মতো আবরণ থাকে। তাহলে এটা ডিমের, এটা কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, এটা কি সাইটোপ্লাজম। এবারে আসি যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের পার্থক্য কি। সাইটোপ্লাজম মানে কি, শুধুমাত্র এই তরল যে থলথলে জেলির মতো পদার্থ থাকে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটোকে একসাথে যোগ করলে কি হয়, সমান প্রোটোপ্লাজম। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটোকে একসাথে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম। ক্লিয়ার। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের যে পার্থক্য, সাইটোপ্লাজম কি প্রোটোপ্লাজম কি, সেটা পার্থক্যটা আমাদের ক্লিয়ার হলো। এবারে আসি আমরা একটা সেল সেটা কি কি নিয়ে গঠিত। সবার আগে আমরা জেনে নেব, যেরকম আমাদের ঘরে কি হয়, আমাদের ঘরে যাতে না চোর ডাকাত ঢুকে যায় তার জন্য আমাদের ঘরে কি হয়, প্রাচীর দেওয়া হয়, তাই তো। আমাদের ঘরের চারপাশে কি হয়, প্রাচীর দেওয়া হয়। সেরকম আমাদের কোষে যেরকম অবাঞ্ছিত বস্তু যাদেরকে আমরা চাইনি যাতে না ঢুকে যায়, সেজন্য কি হয়, তার চারপাশে প্রাচীর থাকে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরটা কেমন, আমি একটা উদ্ভিদ কোষ আঁকছি, আরেকটা কোষ, কোষ প্রাচীরটা কি, তার আগে জেনে না যাক কোষ প্রাচীর কাদের থাকে। কোষ প্রাচীর থাকে উদ্ভিদদের। আরে ভাই,
প্রাণীদের তাহলে কি থাকে? প্রাণীদের কি তাহলে প্রাচীর দেওয়ার দরকার হয়নি? না, প্রাণীদেরও প্রাচীর দেওয়ার দরকার হয়। প্রাণীদের থাকে কি? কোষ পর্দা। আচ্ছা, তাহলে কি উদ্ভিদদের কোষ পর্দা থাকেনি? না, উদ্ভিদদের কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে। উদ্ভিদদের কি? কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই উপস্থিত থাকে। তাহলে সেটা কিভাবে থাকে আমরা একটু দেখে নিই। তার আগে আমরা পড়ে নিই কোষ প্রাচীর সম্বন্ধে। কোষ প্রাচীর, আচ্ছা, কোষ প্রাচীরটা এরকম, উদ্ভিদদের দেহের বাইরে যে শক্ত প্রাচীর থাকে সেটাকে আমরা বলবো কি? কোষ প্রাচীর। কোষের বাইরে যে শক্ত আবরণ থাকবে সে কোষের বাইরে থাকবে, ওই জন্য কোষ প্রাচীর। ঘরের বাইরে থাকলে তাকে বলা হয় ঘরের প্রাচীর, তাই তো? এটা কোষের বাইরে আছে তাই এটা কোষ প্রাচীর। তাহলে কোষ পর্দাটা কোথায় থাকে ভাই? কোষ পর্দা থাকে কোষ প্রাচীরের ভেতরে, কোষ প্রাচীরের নিচে এখানে থাকবে কোষ পর্দা, ঠিক আছে? এখানে থাকবে কোষ পর্দা। আর ভেতরে কি থাকে? ভেতরে থাকে কি? নিউক্লিয়াস। এখানে কোষ পর্দা, এখানে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে? তো আমরা যদি এই কোষ প্রাচীরটাকে ভালোভাবে পড়তে চাই, তার জন্য আমাদেরকে কি হয়? কোষ প্রাচীরের যে গঠন সেটা পড়তে হবে। আমরা এবারে কোষ প্রাচীর সম্বন্ধে আমরা একটু ডিটেলসে পড়ে নিই। কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি হয়? কাদের বললাম? উদ্ভিদদের দেহে থাকে, প্রাণীদের দেহে কোষ প্রাচীর থাকে না। এই কোষ প্রাচীর তিনটি অংশ নিয়ে গঠিত। কোষ প্রাচীর, এটি একটি সেল, এটি একটি সেল। এই কোষ প্রাচীর কোথায় থাকে? এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর তিনটি অংশ নিয়ে গঠিত। ধরো দুটো সেলের মাঝে যে অংশ থাকে সেটাকে বলা হয় মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা, এক নম্বর হচ্ছে মধ্য ল্যামেলা। দুটো সেলের মাঝে যে পাতলা যে তরল আস্তরণ, যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা কি নিয়ে গঠিত? মধ্য ল্যামেলা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। এই মধ্য ল্যামেলা কি হয়? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকে। আর যে সমস্ত কাষ্ঠল উদ্ভিদ তাদের কি থাকে? এখানে লিগনিন থাকে, লিগনিন। এদের দেহে কি থাকে? লিগনিন। তাহলে মধ্য ল্যামেলা দুটি, তাহলে মধ্য ল্যামেলা কি? মধ্য ল্যামেলা হচ্ছে দুটো কোষের মাঝে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। যে সমস্ত কাষ্ঠল উদ্ভিদ তাদের এই মধ্য ল্যামেলা থাকে লিগনিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুটি কোষকে সংযুক্ত রাখা। সেটা হচ্ছে মধ্য ল্যামেলার কাজ। এবারে আসি আমরা মধ্য ল্যামেলা, তার পাশে কি থাকে? প্রাথমিক প্রাচীর। মধ্য ল্যামেলার পাশে কি থাকে? প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে মধ্য ল্যামেলার দুপাশে এই কোষেরও প্রাথমিক প্রাচীর থাকবে আর এই কোষেরও প্রাথমিক প্রাচীর থাকবে, তাই তো? মধ্য ল্যামেলার দুপাশে যে সরু, যে পাতলা প্রাচীর থাকে তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, তাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটার কি দিয়ে গঠিত হয়? এই প্রাথমিক প্রাচীর এটি কি দিয়ে গঠিত হয়?
প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। তাহলে এই প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন এইসব দ্বারা গঠিত হয়। এই প্রাথমিক প্রাচীরটা কতটা চওড়া হয়? প্রাথমিক প্রাচীরটা চওড়া হয় 1 থেকে 2 মাইক্রোমিটার। 1 থেকে 2 মাইক্রোমিটার চওড়া হয় এই প্রাথমিক প্রাচীর। এবার প্রাথমিক প্রাচীরের বাইরের দিকে প্রাথমিক প্রাচীর, তার ভেতরে থাকে কি? তার ভেতরে থাকে কি? গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ভেতরে থাকে কি? গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর, এটা হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের যে ভেতর দুপাশে প্রাথমিক প্রাচীরের তাহলে গৌণ প্রাচীরটা কি? যে সাইটোপ্লাজম, এখানে থাকে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর এটা কি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝে যে প্রাচীর থাকে তাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কী কী দিয়ে গঠিত? প্রাথমিক প্রাচীরও যা দ্বারা গঠিত, গৌণ প্রাচীরও সেটি দ্বারা গঠিত। গৌণ প্রাচীরটি হচ্ছে সবথেকে মোটা। এটা ছিল 1 থেকে 2 মাইক্রোমিটার, সেটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। 5 থেকে 10 মাইক্রোমিটার কী কী দ্বারা গঠিত? যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন এইসব দ্বারা গঠিত হয়। এই কোষ প্রাচীরের কাজ কি? আমাদের ঘরে প্রাচীর দেই কেন? যাতে না চোর ডাকাত ঢুকে পড়তে পারে। সেরকম কোষ প্রাচীরের কাজ হচ্ছে আমাদের কোষে যাতে অবাঞ্ছিত বস্তু না ঢুকে যেতে পারে। আর কি থাকে? আমাদের বাড়ির কাজ কি? যাতে বাড়িকে প্রতিরক্ষা করে, সেরকম কোষকে প্রতিরক্ষা করে কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর যেহেতু কোষের সব থেকে বাইরে থাকে, তাই কোষকে প্রতিরক্ষা করে। আর কোষ প্রাচীর দৃঢ় হয়। আর কি কোষ প্রাচীর কী হয়? কোনো বস্তুটা ভেতরে ঢুকবে, কোন বস্তুটা ভেতরে ঢুকবে না, সেই সমস্ত কোষ প্রাচীর দেখে। যে দরজার সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, তখন সে কি দেখবে? যে কোন লোকটা ভিতরে আসবে, কোন লোকটা বাইরে যাবে, সমস্ত কিছু লক্ষ্য করে কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে কে থাকে? কোষ পর্দা। কোষ প্রাচীরের ভেতরে থাকে কোষ পর্দা। সেই কোষ পর্দাটা কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। কোষ পর্দা, তাহলে কোষ পর্দা কোথায় থাকে? কোষ পর্দা থাকে প্রাণী দেহে। প্রাণী কোষে, তার আগে সব থেকে ভালো হয় প্রাণী কোষে। তাহলে কি উদ্ভিদ কোষে থাকেনি? না, একটু আগে বলেছিলাম উদ্ভিদ কোষেও থাকে। উদ্ভিদ কোষে দুটিই থাকে। আর প্রাণী কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষ কি? আমাদের দেহ কি তলতল করছে? একটা গাছ কিরকম করে টিপবে দেখিনি, সেটা এরকম তলতল করে, তাতে থাকে কি? কোষ প্রাচীর। আর প্রাণী দেহে কি? শুধুমাত্র কোষ পর্দা থাকে। তো এবারে কোষ পর্দা সম্বন্ধে আমরা একটু পড়ে নিই। কোষ পর্দার গঠন সম্বন্ধে পড়তে গেলে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মত দিয়েছেন। সেই মতগুলো একটু আমাদেরকে পড়তে হবে। প্রথমত আমাদের বিজ্ঞানী রবার্টসন তিনি বললেন কি? কোষ পর্দা 3টি স্তর দ্বারা গঠিত। এটি একটি একক পর্দা। এটি একটি একক পর্দা। এটি একটি একক পর্দা। একক পর্দা কি? একক পর্দা হচ্ছে সেই সমস্ত পর্দা যেগুলো হচ্ছে পিএলপি দ্বারা গঠিত। কি পিএলপি? পিএলপি হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন। কি ভাই এই প্রোটিন, লিপিড, প্রোটিন এটা সম্বন্ধে একটু বলো। তো প্রোটিন, লিপিড, প্রোটিন, সবার বাইরে থাকবে প্রোটিন, তারপরে থাকবে লিপিড, তারপরে থাকবে প্রোটিন। তিনি বললেন কি? বিজ্ঞানী রবার্টসন বললেন কি?
এটি একটি কোষ পর্দা হচ্ছে একটি একক পর্দা, অর্থাৎ প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তিনটি স্তর থাকবে, প্রোটিন, মাঝখানে লিপিড, তারপরে প্রোটিন। তখন বিজ্ঞানী তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করে দেখলেন, অনেকে দেখলেন কি না এটা প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত নয়। তার জন্য সবথেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকেলসন কি বললেন না ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ তরল মোজাইক মডেল। তাহলে বললেন কি তরল মোজাইক মডেল। তরল মোজাইক মডেলটা কি ভাই? তরল মোজাইক মডেল, মোজাইক নামটা শোনা শোনা লাগছে না? মোজাইক মানে কি মেঝেতে মোজাইক করে, এরকম করে মোজাইক করে মেঝের উপরে। এখানে কি ফান্ডাটা কি হচ্ছে, এখানে মেঝের উপরে আমরা মোজাইক করি, এখানেও সেরকম মোজাইক করা আছে। ধরো একটা সমুদ্রের উপরে ধরো বরফ ভাসছে, সমুদ্রের উপরে কি বরফ ভাসছে, সেরকম তিনি বললেন কি এই যে আমাদের কোষ পর্দা কি দ্বারা গঠিত? এক হচ্ছে প্রোটিন, 2 নম্বর হচ্ছে লিপিড, জল আর কি কার্বোহাইড্রেট। তাহলে আমাদের যে কোষ পর্দা সেটি কী দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড, জল এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। প্রোটিন কত পার্সেন্ট থাকে? 50%। লিপিড থাকে 40%, জল এবং কার্বোহাইড্রেট নিয়ে বাকি 10% থাকে। তো এখানে কি বললেন যে এই লিপিডের মধ্যে এই প্রোটিনগুলি এরকম ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ মোজাইকের মতো অবস্থায়। যেমন মেঝের উপরে যেমন মোজাইক করা থাকে, সেরকম যে প্রোটিনের উপরে এই লিপিডের উপরে এই প্রোটিনগুলি মোজাইক করার মতো রয়েছে। তো সেটা সম্বন্ধে একটু ডিটেলসে পড়া যাক যে কীভাবে রয়েছে। আমাদের যে লিপিড অণুগুলি কেমন দেখতে একটু দেখে নিই। সেগুলো একটু এরকম মানুষের মতো দেখতে, এরকম এই বাবা এটা এরকম দেখতে কেন? এটা কি থাকে এখানে? অ্যাকচুয়ালি এটা লিপিড বলতে একটা ফসফোলিপিড। এখানে থেকে ফসফরাস, আর এটা থাকে লিপিড। এটা থেকে ফসফরাস, এটা লিপিড কথাটা মনে আছে? লিপিড কোথায় পড়েছি? হ্যাঁ বাবা, সেই লিপিড, প্রোটিন, লিপিড, ফ্যাট। আচ্ছা, লিপিড মানে তেল জাতীয় জিনিস। আচ্ছা, তেল জাতীয় জিনিস কি জলকে পছন্দ করে? না, জলকে কিছুতেই পছন্দ করেনি। আচ্ছা, তাহলে একটা কোষের ভেতরে কি থাকে? জলের মতো পদার্থ থাকে, একটু আগেই বললাম। বাইরে কি থাকে? জলের মতো পদার্থ থাকে। তাহলে লিপিড থাকবে কি করে? লিপিডগুলো কি করে থাকে সেটাকে একটু দেখা যাক। লিপিড কি করে থাকে? আমি এখানে এই কোষটাকে এখানে বড় করে আঁকছি, এই জায়গাটাকে শুধু আমরা বড় করে আঁকছি। তো লিপিড কীরকম করে থাকে? ধরো এটা একটা লিপিড, এরকম অনেকগুলি লিপিড আছে একসাথে। লিপিড তো এটা হচ্ছে বাইরে, সবার বাইরে আছে লিপিড। ফসফরাস তো জলকে পছন্দ করে, জল এখানে আছে, জল পছন্দ করলে কোনো চাপ নেই। এটা হচ্ছে কোষের ভিতর, মানে এটা বাইরের দিক, এটা ভেতরের দিক। এটা ভেতরের দিক, এখানে জল আছে। এরা বলছে এই বাবা আমার পায়ে জল লাগছে, আমাদের চাই না। তখন কি হলো? এখানে কিছু এখানে আবার এরা কি করলো? এবং ঘুরে দাঁড়িয়ে পড়লো। আচ্ছা, সুন্দর ঘুরে দাঁড়িয়ে গেল। তখন কি হলো? এদের পায়েও জল লাগলো নি, আর ফসফরাসের জল হলে কোনো অসুবিধা নেই, ওই জন্য তারা সুন্দর রয়ে গেল। তো এভাবেই রয়ে গেল প্রোটিন, লিপিড। এরা কি দাঁড়িয়ে গেল? এরা হচ্ছে লিপিড, ফসফোলিপিড। এবারে কি হলো? প্রোটিনগুলো তাহলে কোথায় থাকবে ভাই? প্রোটিনগুলো থাকবে এই প্রোটিন। কেউ আবার বললো না আর ভিতরে ঢুকবো নি, বাইরে বসে থাকি। এই প্রোটিন, তাহলে প্রোটিনগুলো এরকম করে রইল।
প্রোটিন। আচ্ছা, প্রোটিন। এবারে আমরা বলি এ বাবা, তাহলে যারা ভেতরে ঢুকে আছে তাদেরকে আমরা কি বলবো, বাইরে যারা কি বলবো, এটা হচ্ছে পরিধিস্থ প্রোটিন। পরিধিস্থ। এটা হচ্ছে পরিধিস্থ, এটা তাহলে অন্তস্থ নিশ্চয়ই, অন্তস্থ। পরিধিস্থ প্রোটিন, এটা হচ্ছে অন্তস্থ প্রোটিন, আর এটাও অন্তস্থ প্রোটিন। এবারে আমরা বলেছিলাম যে শুধু প্রোটিন আর লিপিড নয়, এগুলো কি তাহলে লিপিড, এটা হচ্ছে লিপিড। আমরা বলেছিলাম যে না, শুধু প্রোটিন আর লিপিড দ্বারা এটা গঠিত নয়, এতে কি থাকে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থাকে। তাহলে কার্বোহাইড্রেট কোথায় থাকবে, ধরো এখানে লিপিডের ওপর একটা কার্বোহাইড্রেট আছে, তখন সেটাকে বলবো কি আমরা, গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেট আমরা গ্লাইকোজেন এই টাইপের পড়েছি, সেটাকে বলবো আমরা গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। ধরো প্রোটিনের উপরে একটা কার্বোহাইড্রেট আছে, সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। তাহলে এইভাবে এরা থাকে। তো এরা কি হয়, ধরো এই যে একটা সেল, এর বাইরে আছে কি, এটা হচ্ছে কি কোষ পর্দা, এটা হচ্ছে কি কোষ পর্দা। তাহলে আমরা ডিটেলসে পড়লাম যে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, অন্তস্থ প্রোটিন আর কি পরিধিস্থ প্রোটিন। কোষ প্রাচীর হয়ে গেল, কোষ পর্দা হয়ে গেল। কোষ পর্দা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ে নিলাম সুন্দরভাবে। তো যদি কোনো তোমাদের ডাউট থাকে, কোনো ডাউট থাকে, প্লিজ তোমরা কমেন্টে জানাতে পারো, আর আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তো আরও বলো, কমেন্ট অবশ্যই জানিও, আমি আরও বেটার করে এটা বোঝাবার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইকই আমার পরবর্তী ভিডিওর একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। প্লিজ লাইক করে দিও, আর তোমরা যেরকম এটা পড়েছো সেরকম তোমার বন্ধুদেরকেও জানানোর জন্য প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। তো আজকে এখান পর্যন্তই, টাটা।